ফিলিস্তিনের বাইরের ত্রাণ প্রয়োজন নয়, তাদের অস্ত্র দরকার। অতএব আসুন সবাই মিলে ফিলিস্তিন রক্ষার জন্য আল-আকসা। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা সম্প্রতি বাংলাদেশ সফর করতেছেন এবং আমি দেখলাম যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এবং একটা আশ্চর্যজনক বিষয় হলো যে আমরা দেখেছি যে ইউরোপের যে বড় বড় রাজনীতিবিদরা বা মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা, আপনাদের এটা মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের সাহায্য ছাড়া দেশ স্বাধীন হইতো না। দেশ স্বাধীন হইতো নিজ গুণে, নিজ সময়ে, নিজ গতিতে দেশ স্বাধীন হয়ে যাইতো। বাংলাদেশ ভারতের সম্পর্কটা বাংলাদেশে এবং দিল্লিতে দুঃখজনকভাবে কখনো খুব ক্রিটিক্যালি এবং অবজেক্টিভলি আলোচনাটা হয় না। বাংলাদেশে এই আলোচনাটা হচ্ছে দুটো প্রান্তিক জায়গায় চলে গেছে। একটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া। এবং দিল্লিতে দুঃখজনকভাবে কখনো খুব ক্রিটিক্যালি এবং অবজেক্টিভলি আলোচনাটা হয় না। বাংলাদেশে এই আলোচনাটা হচ্ছে দুটো প্রান্তিক জায়গায় চলে গেছে। একটা হচ্ছে অ্যাপিজমেন্ট, তোষামোদি, আর দ্বিতীয়ত হচ্ছে হেট্রেড, বিদ্বেষের জায়গায় চলে গেছে। এবং এটার জন্য আমি স্কয়ারলি বলবো যেটা নিউ দিল্লির প্রশাসন দায়ী এই দুইটা প্রান্তিক বাস্তবতা তৈরি করবার জন্য। আর দিল্লির সংকট হচ্ছে যে দিল্লি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হিস্ট্রি আমরা জানি, 47-এর পরে তাদের যে পার্টির পোস্ট কংগ্রেস যে রেজলিউশন হয় তাদের ন্যাশনাল কাউন্সিলে, তারা নীতিগতভাবেই স্বাধীন রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে মেনে নেয় নাই। এবং এখনও দেখবেন যে বাংলাদেশকে নিয়ে তাদের যত তুচ্ছ তাচ্ছিল্যের কথাবার্তা আছে, বক্তব্য আছে, আমাদেরকে ভারতের নেতারা কখনো অবৈধ বলে, আমাদের দয়া দাক্ষিণ্যের দেশ বলে, তারা না করে দিলে আমরা কখনো স্বাধীন রাষ্ট্র হইতাম না এগুলো বলে, কখনো তেলাপোকা বলে, কখনো ছারপোকা বলে, কখনো হচ্ছে পুশব্যাক করে অবৈধ বাংলাদেশি বলে। এবং বাংলাদেশি যারা ভারতের লোকদের সাথে মিশছেন অথবা যারা ভারতে গিয়েছে তারা দেখবেন যে বাংলাদেশি ভারতে একটা গালিতে পরিণত হয়ে গেছে। দিল্লিতে, মুম্বাইতে, বিভিন্ন জায়গাতে দেখবেন যে তারা মনে করে যে ভারতে প্রচুর কাজের বুয়া এবং দারোয়ানের কাজ করে হচ্ছে বাংলাদেশ থেকে এসে, এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হচ্ছে কৃষিকাজ করে বাংলাদেশের লোকরা। অতএব বাংলাদেশি শব্দটা ভারতে একটা খুবই নিম্ন জাত আর কি, নমশূদ্র টাইপের একটা শব্দ আর কি। তাও তো বাংলাদেশি আর কি, হ্যাঁ ঠিক আছে আর কি, মাফ করে দাও, এরকম টাইপের আর কি। তো এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে অনেক বাংলাদেশিকে নিরাপত্তার জন্য ভারতে হিন্দু নাম পর্যন্ত নিতে হয়। এ ধরনের ঘটনা আমরা জানি আর কি। কাজের বুয়ার কাজ করে, ছোট কাজ করে, যারা ওখানে চলে গেছে, বহু বছর আগে চলে গেছে ঐতিহাসিকভাবে। এখন সমস্যা হচ্ছে যে বড় বড় মহানায়করা যারা বাংলাদেশ থেকে গেছে, অমর্ত্য সেন, তার তো আর নাম পরিবর্তন করা লাগে নাই আর কি। সুচিত্রা সেনেরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই। তারপরে জ্যোতি বসুরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই। কিন্তু যিনি সকিনা, মর্জিনা, রহিমা, ওনারা যারা গেছেন, ওনাদের নাম পরিবর্তন করাটা ওনার নিরাপত্তার জন্য জরুরি হয়ে গেছে। তো হ্যাভিং সেড দিস, বাংলাদেশ ভারতের সম্পর্কটার মোটা দাগে 4টা সংকটের জায়গা আছে আমি মনে করি আর কি। প্রথম জায়গা হচ্ছে ইন্ডিয়ান ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে বাংলাদেশ নিয়ে। তার একটা হীনমন্যতা আছে বাংলাদেশকে নিয়ে। কারণ যাকে আমি ছোটবেলা থেকে পাল্লা পোষা রাষ্ট্র বানায় দিছি, স্বাধীন কইরা দিছি, হে দেখি আমগো থেকে ভালো করতে আছে। মানবাধিকার ইন্ডেক্স বলেন, জাতিসংঘের যে বিভিন্ন ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন, অর্থনীতির ইন্ডেক্স বলেন, যে কোনো ইন্ডেক্সে সে বাংলাদেশ ছাড়িয়ে যাচ্ছে ভারতকে। এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে সে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ এত ভালো করছে। এবং এটার কারণে সে কী করছে যে রিপিটেডলি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এখানে সে ইন্টারফেয়ার করে। সে এখানে ওই চিটাগং হিল ট্রাক্সের সে জনসংহতি সমিতি বানায়। আমাদের হিল ট্রাক্সে স্বাধীনতা আন্দোলন করবার জন্য ওখানে হাজার হাজার জনসংহতি সমিতি সদস্য চাকমাদেরকে নিয়ে ওখানে ট্রেন করে, তাদেরকে অস্ত্র দেয়। বাংলাদেশে জঙ্গি নাটক করে, জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানায়, অস্ত্র দিয়ে পাঠায়। আমাদের গণতন্ত্রে ইন্টারফেয়ার করে, আমাদের নির্বাচন হতে দেয় না এখানে।
আওয়ামী লীগের মতো এবং জাতীয় পার্টির মতো দুইটা পোষ্য রাজনৈতিক দল সে মেনটেন করে এখানে, যেটা একটা এ টিম এবং একটা বি টিম। দেখবেন দুই ভাই বোনের সম্পর্ক 80-র দশকে দেখবেন জাতীয় পার্টি ছিল এ টিম, আওয়ামী লীগ ছিল বি টিম। এখন হচ্ছে আওয়ামী লীগ তার এ টিম, জাতীয় পার্টি হলো তার বি টিম। এই যে পোষ্য রাজনৈতিক সম্পর্ক দিয়ে আমাদের গণতন্ত্রকে এবং আমাদের প্রত্যেকটা জাতীয় স্বার্থের বিপক্ষে আমাদের দেশের লোকদেরকে তাড়িত করে সে দাঁড়ায়, এইটা হচ্ছে এই সম্পর্কের প্রধানতম সংকট। ভারত যদি সত্যিকারভাবে বাংলাদেশের সাথে একটা নেইবারলি রিলেশনশিপ চায়, তাহলে তাকে এটা মেনে নিতে হবে যে তার এই খাসলত পরিবর্তন করা দরকার। তার এই যে সে যে একটা হীনমন্যতায় ভোগে, তার যে বাংলাদেশ সিনড্রোম আছে, এই বাংলাদেশ ভাইরাসে যে সে আক্রান্ত, এই অভিশাপ থেকে তাকে মাইন্ডসেট থেকে বেরোয় আসতে হবে। তাকে মেনে নিতে হবে যে আমরা ব্রাহ্মণ হব না, আপনারা ব্রাহ্মণ হয়ে থাকেন, এটা নমশূদ্রর দেশ হইল স্বাধীন রাষ্ট্র, এটা মেনে নিতে হবে আপনাকে। আপনারা হয়তো মুসলমানকে কায়স্থ, জবনা, নমশূদ্র মনে করেন, এটা মেনে নিতে হবে যে আমরা স্বাধীন হয়ে গেছি। এখন আমরা আপনার ঘরের চাকর বাকর না। আপনি 71-এ কী সব গল্প টল্প বানাইছেন, ওই গল্প বইলে এখন 51 বছর 53 বছর পরে আমাদের খাওয়ালে লাভ হবে না। ওই গল্পের আদ্যপান্ত আমরা জানি। কৃতজ্ঞতা আপনাদের আমাদের প্রতি আদায় করা দরকার যে আমরা আপনাদের সাহায্য নিচ্ছি, কারণ বিকল্প সাহায্য নিয়ে রাষ্ট্র স্বাধীন করবারও পরিকল্পনা ছিল। মাওলানা ভাসানীর পরিকল্পনা ছিল, মেজর জলিলের পরিকল্পনা ছিল। সেক্টর কমান্ডাররা কেউ রাজি হন নাই ভারতের সাহায্য নিয়ে দেশ স্বাধীন করতে। মেজর জলিলরা, মাওলানা ভাসানীরা চেয়েছেন আমরা লন্ডনে প্রবাসী সরকার করব, প্রয়োজনে আমরা বাংলাদেশ থেকে গেরিলা যুদ্ধ করব। এইটার প্রস্তুতি নেওয়া হয়েছে। চিটাগং হিল ট্রাক্সে যুদ্ধের প্রবাসী সরকারের পরিকল্পনা করা হয়েছে। অতএব বিকল্প যুদ্ধের পরিকল্পনা আমাদের সেক্টর কমান্ডারদের ছিল। অথবা আপনাদের এটা মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের সাহায্য ছাড়া দেশ স্বাধীন হইতো না। দেশ স্বাধীন হইতো নিজ গুণে, নিজ সময়ে, নিজ গতিতে দেশ স্বাধীন হয়ে যাইত। দ্বিতীয় সংকট হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্কে, সেটা হচ্ছে নদী। আপনারা জানেন আমাদের সীমান্তে ট্রান্সবাউন্ডারি আন্তর্জাতিক নদী আছে 54টা। এই 54টা নদীর হচ্ছে বড় নদী ছোট নদী মিলে দুইটা হলো নদীর বেসিন আছে, বড় নদী। একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন, তিব্বত থেকে আসছে, আর একটা হচ্ছে গঙ্গা বেসিন। এবং আপনারা দেখবেন যে গঙ্গা পশ্চিম থেকে এসে ঢুকছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকছে বাংলাদেশে, আর ব্রহ্মপুত্র বেসিন হচ্ছে পঞ্চগ্রাম কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকছে, যমুনা হয়ে এদিকে আসছে। ব্রহ্মপুত্র বেসিনে গবেষকরা বলেছে ইতিমধ্যে 18টা শাখা নদী শুকিয়ে গেছে। যারা মুরব্বীরা আছেন, যারা ছোটবেলায় মাছ ধরতেন ব্রহ্মপুত্র যমুনা নদীতে গিয়ে জিজ্ঞেস করবেন, আপনারা নিজেরাও যেতে পারেন। এই ব্রহ্মপুত্র নদীর প্রশস্ততা ছিল হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার, খালি চিন্তা করেন এটা কত বড়, আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না এই নদীটা। সেইটার প্রশস্ততা এখন কমে আসছে 780 মিটার, মানে 1 কিলোমিটারেরও সে কমে গেছে। তাহলে এই যে বিশাল আমার সাগর সমান নদী ছিল, সেই নদীটা ছোট হতে 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 একটা খালে পরিণত হয়েছে। এবং শুধু কি খালে পরিণত হয়েছে, এর যে শাখা নদী ছিল, আপনারা জানেন যে প্রত্যেকটা বড় নদীর সাথে শাখা নদী কানেক্টেড হয়, যেই শাখা নদী থেকে আবার খাল তৈরি হয়, ওই খালের পানি দিয়ে আমাদের কৃষকরা চাষবাস করে। এইটার মাধ্যমে যেটা হয়েছে 18টা বড় শাখা নদী মরে গেছে। 5 কিলোমিটারের প্রশস্ত নদী 780 মিটার হয়ে গেছে। শত শত খাল বিল শুকায় গেছে। আমাদের দেশের উত্তরাঞ্চলের 1/3 ইতিমধ্যে মরুভূমি হয়ে গেছে। আমাদের দ্বিতীয় পানির বেসিন হচ্ছে গঙ্গা, যেটা পশ্চিম থেকে, উত্তর পশ্চিম থেকে এসে বাংলাদেশে ঢুকেছে। গঙ্গা বেসিনের অবস্থা দেখেন, আপনারা পশ্চিমাঞ্চলে যান, বাংলাদেশের ইতিমধ্যে 300 থেকে 300 মেজর নদী শুকায় গেছে। ছোট যদি নালাগুলোকে যোগ করেন 500-র উপরে নদী নালা শুকায় গেছে গত 50 বছরে। এবং এটার ক্ষতি কি শুধু সংখ্যাতে নদী কমে গেছে? না। আপনার ঢাকা শহরে এত বস্তিবাসী কেন? এত লোক ওই সব অঞ্চল থেকে দেখবেন রিক্সাওয়ালা, মুচির কাজ করে, ম্যানুয়াল লেবার, যারা ছোট ছোট কাজ করে, রাস্তায় ভাসমান জব করে, টং দোকানে থাকে, বস্তিতে থাকে, এই মানুষগুলোকে জিজ্ঞেস করবেন, এরা অধিকাংশ হচ্ছে 1 বার 2 বার 3 বার 5 বার নদী ভাঙনের শিকার হয়েছে। তারা বারবার তাদের স্বপ্নগুলো নদীতে খেয়ে ফেলছে। এই মানুষগুলো কিন্তু ঢাকাতে বস্তিতে এসে থাকছে, ম্যানুয়াল লেবার কাজ করছে, যার কোনো নাম নাই, ঠিকানা নাই, পরিচয় নাই, বাড়ি নাই। আমরা পরিচয় হলে জিজ্ঞেস করি না ভাই আপনার বাড়ি কোথায়? এই মানুষগুলোকে জিজ্ঞেস করলে বলবে যে ভাই বাড়ি তো নদীতে খেয়ে ফেলছে। নদী খায় নাই, বাড়িটা আসলে ভারত খেয়ে ফেলছে। তো এই যে আমার জীববৈচিত্র্য, আমার এটা পৃথিবীর সবচেয়ে বড় বলা হয় বদ্বীপ,
সবচেয়ে বড় ডেল্টা ওয়ার্ল্ডের, সেই ডেল্টার যে সৌন্দর্য, ফার্টিলিটি ছিল, ব্রিটিশরা যখন এই দেশে আসে 1700 খ্রিস্টাব্দে, তখন সারা পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল এই বেঙ্গল। মুঘল এম্পায়ার ছিল তখনকার দুনিয়ার সবচেয়ে ধনী, ওয়েলদি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সারা গ্লোবাল জিডিপির 28% প্রডিউস হইতো এই ইন্ডিয়াতে, আর ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বেঙ্গল। এই মুঘল এম্পায়ারের যে 28% সম্পদ সারা দুনিয়ার, এটার 13 to 14% তৈরি হইতো এই বেঙ্গলে। লর্ড ক্লাইভ যখন মানে বিজয়ের বেশে পলাশির যুদ্ধের পরে লন্ডনে ফিরে যান, কলকাতা থেকে শুধু 2টা জাহাজ ভরে সোনা নিয়ে গেছে, গোল্ড, এবং এত স্বর্ণ নিয়ে গেছে যে ব্রিটিশরা পর্যন্ত, এত মানে চোর বাটপারের জাতি, তারা লজ্জিত হয়েছে। পার্লামেন্টে কমিটি হয়েছে লর্ড ক্লাইভের অ্যাগেনস্টে, তাকে জবাবদিহিতা করতে হয়েছে যে এত চুরি তুমি কিভাবে করলে, এত গোল্ড কিভাবে আনছো। সে বহু বছর থেকে হাউস অফ লর্ডসের মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছিল, তাকে কোনো দল নমিনেশন দিচ্ছিল না। সে পরে আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডের কোনাকানি দিয়ে এক জায়গাতে লর্ড হয়েছে, জমি কিনা এই গোল্ডের টাকা দিয়ে। কিন্তু ব্রিটিশ সোসাইটি তাকে এত বেশি ডিজাউন করেছে, তাকে একসময় আত্মহত্যা করতে হয়েছে লর্ড ক্লাইভকে। কারণ চোরদেরও একটা মানে ইজ্জত সম্মান থাকে আর কি, যে কত চুরি করলে তুমি চোর। তো সেই সম্পদ চুরি হয়ে গেছে বেঙ্গল থেকে। তো এই নদীর সাথে আমাদের গোল্ডের সম্পর্ক, এটা মাথায় রাখতে হবে। এই যে মানে গান আছে না, যে এটা সোনার দেশ, এটা শুধু ইয়ে না আর কি, মাটি না এখানে। তো ভারত আমাদের দেশটাকে, আর্সেনিকের সমস্যা দেখেন, পানির কারণে কি সমস্যা হচ্ছে, মাছ নাই। আপনি জেলেদের সাথে কথা বলেন, যেই জেলেরা ভর মৌসুমে প্রজন্মের পর প্রজন্ম মাছ বিক্রি করে সচ্ছল জীবনযাপন করেছে, সেই জেলেরা বলবে যে ভাই সারা রাত ভোরে জাল দিয়েও সকালবেলা বিক্রি করে চাল ডাল কেনার টাকা হয় না। নদী শুকিয়ে গেছে, মাছ মরে গেছে। থার্ড সমস্যা হচ্ছে ভারতের সাথে আমাদের, সেটা হচ্ছে সীমান্ত। ভারতের বিদেশ আইন আছে, যেটা ব্রিটিশ আমলে করা, 1946 সালের আইন। বিদেশ আইনে বলা আছে, যদি কেউ আমার সীমানা অবৈধভাবে ঢোকে আমার সীমানায়, তার শাস্তি হচ্ছে 5 বছরের জেল, 50,000 টাকা পর্যন্ত জরিমানা। ভারতের আইনে বলা আছে। তাহলে ভারতের আইনেই তো আপনাকে হত্যা করবার, কোনো বিদেশি অথবা অবৈধ নাগরিককে হত্যা করবার অধিকার দেওয়া হয়নি। তাহলে যে দেশের একটা রেজিমেন্টেড ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, তার নিজের দেশের আইন মেনে চলে না, তাহলে বুঝতে হবে যে এখানে তাকে এক্সট্রা অর্ডিনারি ইমিউনিটি দেওয়া হয়েছে, এবং এই ইমিউনিটির নাম হচ্ছে শুট অন কিল পলিসি। বিএসএফকে পরিষ্কার করে পলিসি দিয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল বর্ডার আইন আছে যে 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত কেউ অস্ত্র নিয়ে ঘুরতে পারবে না। কিন্তু বাংলাদেশের সীমান্তে কি হয় দেখেন, সীমান্তের সাথে ইলেকট্রিফাইড কাঁটাতার দিয়ে দিয়েছে। আসাম সীমান্তে প্রায় দেখবেন সেখানে গুলিতে মরে না, সেখানে ইলেকট্রিফাইড হয়ে মারা যায়। যে তারটা দিয়েছে, তারটার ভিতরে বিদ্যুৎ আছে, ওটার আশেপাশে আপনাকে ধরতে হবে না, আশেপাশে গেলেই আপনাকে বিদ্যুৎ ধরে ফেলবে, আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবেন। কিন্তু যেহেতু এটা অমানবিক হয়, এটাকে লাশটাকে পরে টেনে নিয়ে গুলি করে তারপরে হচ্ছে দেশে পাঠায়। এই হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য। এবং পশ্চিমবাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে, মাসুম বলে এটাকে, মানবাধিকার সুরক্ষা মঞ্চ। এই মাসুমের মুখপাত্র হচ্ছে কিরিটি রায়। তিনি পর্যন্ত বলেছেন যে সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না, কারণ ভারত চায় না। আর দ্বিতীয়ত বলে হচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতি। কে বলছে? ভারতের নাগরিক বলছে, ভারতের মানবাধিকার কর্মীরা বলছে, ভারতের মানবাধিকার সংগঠন বলছে যে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না। অতএব নতজানু পররাষ্ট্র নীতির ব্যাপারে শুধু বাংলাদেশিরা বলছে তা না, ভারতীয়রাও বলছে। অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব, বাংলাদেশের যদি টাফ বোল্ড ফরেন পলিসি নেয়, এটা 2 মাস 6 মাসের ব্যাপার। পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে শুনেছেন? চায়না সীমান্তে মারা গেছে। 2021 সালের পরে নেপাল সীমান্তেও একটা মানুষ মারা যায়নি গত 3 বছরে। এত ছোট একটা রাষ্ট্র। সর্বশেষ ফোর্থ কি আমাদের কন্টেনশন ইন্ডিয়ান রিলেশনশিপের, সেটা হচ্ছে আমাদের ট্রেড, বায়োল্যাটারাল ট্রেড ডেফিসিট হিউজ। বৈধ যে হিসাব নিকাশের ব্যবসা, ভারত থেকে আমরা প্রায় 14 থেকে 15 বিলিয়ন ডলারের পণ্য কিনি। ভারতে আমরা পাঠাই, বিক্রি করি, রপ্তানি করি এমন পণ্যের পরিমাণ হচ্ছে $2 বিলিয়ন মতো।
তাহলে এটা ডেফিসিট কত শত শতাংশ হয় চিন্তা করেন, 700% হয়ে যায়। এই আমরা কেন বিক্রি করতে পারি না, মানে কি আমাদের বিক্রি করার মতো পণ্য নাই? আছে, কিন্তু ভারতের বিভিন্ন রাষ্ট্রের ট্যারিফ আছে প্রত্যেকটা, যেহেতু এটা ফেডারেল স্টেট, প্রত্যেকটা রাজ্যের ট্যারিফ আছে। যেমন কলকাতার মালও যদি আপনার গুজরাটে বিক্রি করতে হয়, তার একটা ইন্টার স্টেট কাস্টমস আছে, ডিউটি আছে, ট্যারিফ আছে। এইটাকে তারা ইউনিফাইড করার চেষ্টা করছে, তারা যে রিসেন্টলি গুডস ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস আইন করেছে সেটার ব্যাপারে। কিন্তু এই যে ট্যারিফগুলো আছে, এই ট্যারিফগুলো বাংলাদেশের জন্য তারা উঠায় নেয় না, উইথড্র করে না। তাই জন্য ধরেন যে ভারত বলে দিচ্ছে হ্যাঁ আমি তো তোমার মাল বেচতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু পশ্চিমবাংলা সরকার মাল বেচতে দেয় না। পশ্চিমবাংলা সরকার দেয়, আসাম দেয় না, আসাম দেয় তো বিহার দেয় না, বিহার দেয় তো দিল্লি দেয় না। যেভাবে দেখবেন না তিস্তা নদীর পানি, হ্যাঁ দিল্লি সরকার এসে বলে আমরা তো দিতে চাই, এই যে মমতা একটু করতেছে, বোঝেনি তো আমাদের এই পশ্চিমবাংলা সরকারকে ম্যানেজ করা যাচ্ছে না, এই গল্পগুলো বলে আমাদেরকে। তো এই পরিমাণ ট্রেড ডেফিসিট, অথচ আমাদের পণ্যগুলো, আমাদের খাদ্যপণ্য, আমাদের টেলিভিশনটা দেখতে দেয় না। দেখেন আমাদের টেলিভিশন, আমাদের রেডিও, আমাদের নাটক, সিনেমা কিচ্ছু দেখতে দেয় না ভারতে, অথচ তাদের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল আমরা গড় পর্দায় দেখতেছি, মা খালারা ব্যাপকভাবে এনজয় করতেছেন, তাদের শাড়ি কিনতেছেন, গহনা কিনতেছেন। অতএব মোটা দাগে এইটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কের কাঁটাতার যেগুলো আছে, এই 4টা কাঁটাতার আছে। সমাধান হচ্ছে ভারতকে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে অপছন্দ করে কেন। একটা বিল্ডিংয়ে যদি আপনি থাকেন, প্রত্যেকটা ফ্ল্যাটের লোক আপনাকে অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে বুঝতে হবে যে ফ্ল্যাটের সবগুলো মানুষ কালেকটিভলি খারাপ হইতে পারে না। প্রত্যেকটা প্রতিবেশী আপনার সাথে যেহেতু সমস্যা আছে, আপনার সাথে ঝামেলা আছে, তাহলে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী সম্মিলিতভাবে খারাপ হইতে পারে না, আপনার দোষ আছে, আপনার সমস্যা আছে। অতএব আমরা মনে করি যে মহল্লার সম্পর্কের সমাধান বড় রাষ্ট্র হিসাবে আপনার, এই সমাধান আপনাকে করতে হবে। বাংলাদেশের মানুষ তাদের 53 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী বাস্তবতায় বাস করছে। বাংলাদেশে একটা অবৈধ সরকার গত 17 বছর থেকে আছে, এটার দায় আপনার, সেই 111 থেকে শুরু করে এখন পর্যন্ত। অতএব এই দায় আপনাকে মিটাইতে হবে। যদি না মিটান, এটার ঋণও আপনাকে চড়া মূল্যে শোধ করতে হবে। এটা পৃথিবীর ইতিহাস, আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষের জায়গা নাই, এটাই বাস্তবতা। কারণ আমরা চাই যে বিদ্বেষ আত্মসমদ এর মাঝখান থেকে একটা ভারসাম্যের সম্পর্ক আমাদের তৈরি হইতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং একটা আশ্চর্যজনক বিষয় হলো যে আমরা দেখেছি যে ইউরোপের যে বড় বড় রাজনীতিবিদরা বা মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা, তারাও কিন্তু অনেক সময় শেখ হাসিনার দেখা পান না। তারা সালমান এফ রহমান বা আগে ছিল আব্দুল মোমেন বা সচিব মাসুদ বিন মোমেন, এখন আবার হাসান মাহমুদ, এদের সঙ্গে দেখা করেই চলে যান। কিন্তু আমরা দেখতে পাই যে ভারত থেকে আতি পাতি যেই আসুক না কেন, তিনি খুব সহজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ লাভ করতে পারেন। তো এ থেকেই বোঝা যায় যে আসলে শেখ হাসিনা ভারতকে কিরকম গুরুত্ব দেন, কারণ ভারতীয় তাকে টিকিয়ে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিনয় মোহন খাতরা পররাষ্ট্র সচিব ভারতের, তো তার এই বাংলাদেশ সফরের আসলে উদ্দেশ্যটা কি? যদিও সফরের অনেক আগে থেকে বলা হয়েছিল যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন ভারত সফর করবেন সেটা নির্ধারণ করতেই এই বিনয় মোহন খাতরার বাংলাদেশে আসা। কিন্তু আমার কাছে ব্যাপারটা বাস্তবসম্মত মনে হয়নি। তার প্রধান কারণ হচ্ছে যে ভারত এখন সাধারণ নির্বাচন, এখন কোন প্রধানমন্ত্রী সফরে আসবেন, কোন প্রধানমন্ত্রী আসবেন না, এগুলো চিন্তা করার বিষয় কিন্তু না। এখন নরেন্দ্র মোদী নিজের অবস্থায় কিন্তু ত্রাহি ত্রাহি অবস্থা, জিতলেও খুব সামান্য হয়ে জিততে পারেন, হারতেও পারেন। তো সেই মুহূর্তে বিনয় খাতরা আসবেন শেখ হাসিনার সফর ঠিক করতে, এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। যদিও হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন, আবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। তো হাসান মাহমুদ সাংবাদিকদেরকে বলেছেন, আমি মানব জমিন থেকে পড়ি যে এখানে বলেছেন যে বাংলাদেশের তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী ভারতে ঢাকায় সফররত বিদেশ সচিব বিনয় মোহন খাতরা। এবং আমার মনে হয় যে এটাই হচ্ছে একদম সঠিক, যে এই বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে একটা গভীর চিন্তার ভিতরে ভারত আছে, এবং এটা নিয়ে হুঁশিয়ারি দিতেই কিন্তু এই জরুরি ভিত্তিতে বিদেশ সচিব বিনয় মোহন খাতরা একাধিক বৈঠকে তিনি এই কথা বলেন, এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এটা বিশেষ অনুরোধ এবং প্রপোজাল নিয়েও কিন্তু আসেন, এবং সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু হাসান মাহমুদ বলেছেন যে
সীমান্ত হত্যা নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করেছি, একদম মিথ্যা কথা। এই সীমান্ত হত্যা নিয়ে হাসান মাহমুদ একটা কথা বলে নাই। আরো বলেছেন যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এটা তো হবেই, কারণ যত বাংলাদেশি ভারতে যাবে ততই তো ভারতের লাভ, কারণ বাংলাদেশে তো খালি পকেটে যায় না, ডলার নিয়েই তো যায়। প্রতি বছর 16 থেকে 17 লাখ বাংলাদেশির জন্য ভিসা ইস্যু করে ভারত, বিশ্বের সর্বোচ্চ ভিসা ইস্যু করা হয় বাংলাদেশে। তো এটা নিয়ে আলোচনা হয়েছে, অবশ্যই হয়েছে, সন্দেহের কিছু নাই। আবার নেপালের বিদ্যুৎ ভারতের উপর দিয়ে আমদানি, এটা ভারত কখনোই করতে দেবে না। আমরা এই যে এখানে হাসান মাহমুদ বলেছে যে এ নিয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে, বিন্দু মাত্র আগায়নি। এ নিয়ে আলোচনা বছরের পর বছর চলতেছে, নেপাল থেকে ভারতের উপর দিয়ে বিদ্যুৎ আনবে, এগুলো আমরা অনেক আগে থেকে শুনে আসছি, কিন্তু এইসব আলোচনার ফলাফল হচ্ছে জিরো। এগুলো হচ্ছে কথার কথা আর কি। হাসান মাহমুদ বলেছে যে বিনয় মোহন খাতরা কথা দিয়েছেন যে ভারতীয় সীমান্তে ভারতীয় যে বিএসএফ আছে তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না। এই সব কথা আমরা এর আগে শত শতবার ভারতের মুখ থেকে শুনেছি, কিন্তু ভারত কোনোবার যাদের কথা রাখেনি, এবারও রাখবে না। তো এগুলো নিয়ে আসলে কথাই হয়নি। হাসান মাহমুদের ওই সাহস নাই যে বিনয় মোহন খাতরাকে বলবে যে তোমরা সীমান্তে হত্যা করো না, সেই সাহস নাই তো, কারণ ওরা তো ওদের অনুগ্রহে টিকে আছে। একটা কুকুর কখনো প্রভুকে প্রশ্ন করতে পারে না, কুকুরের সেই অধিকার নাই। যদি মাঝে মধ্যে সেই কুকুর একটু বেশি ঘেউ ঘেউ করে ফেলে, কতক্ষণ পরে আবার প্রভুর পা চেটে দেয়। তো এই হাসান মাহমুদ, শেখ হাসিনা, এরা হচ্ছে প্রভুভক্ত কুকুর, আর ভারত হচ্ছে প্রভু। সুতরাং এই সীমান্ত হত্যা নিয়ে একটা কথা বলার মতো হিম্মত ওদের নাই। তারপরে আরো বলেন যে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের সর্বোচ্চ ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। মানে মাতারবাড়িতে আপনারা জানেন যে সোনাদিয়া একটা বন্দর করার কথা ছিল চীনের, কিন্তু ভারতের আপত্তির কারণে সেই শেখ হাসিনা সোনাদিয়া বন্দর চীনের কাছ থেকে সরিয়ে নিয়ে মাতারবাড়িতে বন্দর করার সিদ্ধান্ত নিয়েছে। আর ভারতে তো টাকা পয়সা নাই, ভারত তো নিজেই ফকির। তো ভারত করলো কি, জাপানের সরকারকে অনুরোধ করেছে যে তোমরা কিছু টাকা পয়সা দাও, দিয়ে একটা বাংলাদেশ একটা বন্দর বানাক মাতারবাড়ি। তো মাতারবাড়ি কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায়, মানে কিভাবে ভারতকে আরো ফ্যাসিলিটি দেওয়া যায়, এটা নিয়ে আলোচনা হয়েছে। আবার বলতেছে যে রোহিঙ্গা সংকট সমাধানে বিন্দুমাত্র আলোচনা হয়নি, একদম মিথ্যা কথা। এখন প্রশ্ন হচ্ছে যে তিস্তা প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ যে এটার জন্য বিনয় মোহন খাতরা, ভারতের বিদেশ সচিব, খুব দ্রুত একদম উড়ে এসে বাংলাদেশে জুড়ে বসলেন একদম মোদির প্রপোজাল নিয়ে। এখন দর্শক, তিস্তা নদীর বাংলাদেশ অংশে শেখ হাসিনা একটা বহুমুখী ব্যারেজ নির্মাণ করতে চায়, এবং সেই ব্যারেজ নির্মাণের কাজটা চীন চায়, চীন পাক, এবং এটার জন্য চীন পুরা মাত্রায় তৎপর। গত বছরের 21শে ডিসেম্বর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছিলেন যে শেখ হাসিনা কথা দিয়েছেন এবারে নির্বাচনে জিতলে তিনি এই তিস্তা ব্যারেজের কাজ দিবেন। এবং শেখ হাসিনা এই দামি নির্বাচনে জয়ী হওয়ার পর আপনারা দেখেছেন যে ভারতের হাইকমিশনার এবং চীনের রাষ্ট্রদূত ফুল নিয়ে একদম দাঁড়িয়ে আছেন, কে এই তিস্তা ব্যারেজের কাজ পান সেটা নিয়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই তিস্তা ব্যারেজ প্রকল্পটা কেন এত সেন্সিটিভ, কেন এত গুরুত্বপূর্ণ, কেন এই তিস্তা ব্যারেজের কাজ পেতে চীন মরিয়া, কেন ভারত চায় চীন যাতে এই তিস্তা ব্যারেজের আশেপাশেও না থাকে, এবং এই প্রকল্পটা হাসিনা ভারতকে দিয়ে বাস্তবায়ন করায়। দর্শক, তার আগে আমরা শুনে নেই যে এই তিস্তা ব্যারেজটা মূলত শিলিগুড়ি করিডোরের কাছে, এবং এই শিলিগুড়ি করিডোরকে ভারতের চিকেন নেক বলে অভিহিত করা হয়। চিকেন নেক মানে মুরগির গলা আর কি। কেন? কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয়, মিজোরাম, এগুলোর সঙ্গে যে ভারতের মূল ভূখণ্ডের যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটির 3টে অপশন আছে। একটা হচ্ছে যে সাগরের দিয়ে, তাও সেখানে মিয়ানমারের কিছু ভূমি ব্যবহার করতে হয়। আর একটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, তা হচ্ছে অন্য দেশ, মিয়ানমার অন্য দেশ। আর নিজের দেশের ভিতর দিয়ে যেতে হলে ওই শিলিগুড়ি করিডোর দিয়ে যেতে হয়, এবং এই শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য হচ্ছে 80 কিলোমিটার। দৈর্ঘ্য সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে প্রস্থ হচ্ছে মাত্র 22 কিলোমিটার। আরে 22 কিলোমিটার একটা লোক তো দ্রুত হাঁটলেও তো 22 কিলোমিটার কয়েক ঘন্টার ভিতরে পার হয়ে যায়। তো এই 22 কিলোমিটার মাত্র প্রস্থ, তো এটা যদি কেউ কেটে দেয় তাহলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যেটা নিয়ে ভারত সবসময় ভয় থাকে। এবং আপনারা জানেন যে ভারতের শত্রু দেশ হচ্ছে চীন। এখন শেখ হাসিনা যদি এই চিকেন নেক শিলিগুড়ি করিডোরের কাছে এই বিশাল তিস্তা প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করায়, সেখানে চীনের হাজার হাজার লোক আসবে কাজ করতে, তারা সরকারের লোক হতে পারে। এবং চীন যদি একটা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যে ভারত আমার পাশে এত বড় শক্তি, দিয়ে চিকেন একটা কেটে দেয়, দিয়ে ভারতকে আলাদা করে দিয়ে একটা অংশ স্বাধীন হয়ে যাক। আর ভারতের ওই অংশে তো বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তো তৎপর আছে, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সমস্যা চলতেছে। তো এখন এই কারণেই এটা ভারত চায় যে এটা খুবই সেন্সিটিভ ইস্যু, এটাতে কোনোভাবেই চীন আসতে পারবে না। এজন্য ভারত বলতেছে, দেখুন ভারত কিন্তু কোনো জায়গায় টাকা পয়সা খরচ করতে চায় না,
অত্যন্ত কৃপণ দেশ, এবং তারা বাংলাদেশকে বিভিন্ন সময় বলেছে যে $1 বিলিয়ন ঋণ দিব, $1 বিলিয়ন ঋণ দিব, কিন্তু ওই ঋণ ছাড়ের ক্ষেত্রে তেমন কোনো ছাড় দেয় নাই, এবং যা ছাড় দিয়েছে ওগুলাতে বিভিন্ন শর্ত আছে যে ওই টাকা দিয়ে মালামালা আনতে হবে আমাদের দেশ থেকে, ইঞ্জিনিয়ার আনতে হবে আমাদের দেশ থেকে, আরো নানান শর্ত। সেই ভারত যখন বলতেছে যে আমরা তিস্তা প্রকল্পে বিনিয়োগ করব, তার মানে বিষয়টা আসলে সেনসিটিভ। ভারত কোনো মতেই চায় না যে চীন ওই অঞ্চলে প্রবেশ করুক, প্রয়োজনে তারা টাকা পয়সা দিয়ে তারা প্রকল্প বাস্তবায়ন করবে, বাংলাদেশ আস্তে আস্তে শোধ করবে, কিন্তু চীনও আবার মরিয়া যে কোনো উপায়ে চীন এই প্রকল্প বাস্তবায়ন করবেই। এটা হচ্ছে তিস্তা নদীর বাংলাদেশের অংশে ব্যারেজ নির্মাণ। এখন ঠিক এই কারণেই বিনয় মোহন খাতড়া উড়ে এসে তাদের আপত্তিরোধ জানিয়েছে যে কোনোভাবেই ওই জায়গায় চীনকে প্রবেশ করতে দেওয়া যাবে না, কারণ এটা ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন, অখণ্ডতার প্রশ্ন। এবং তারপরেও যদি শেখ হাসিনা এটা চীনকে দিয়ে করায়, তাহলে শেখ হাসিনা ভারতের সাপোর্ট হারাবে, এটা শেখ হাসিনাও জানে। কারণ ভারত শেখ হাসিনাকে যতই সমর্থন দেখ না কেন, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা হচ্ছে ভারতের কাছে 1 নম্বর প্রায়োরিটি, কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কি করবে। আমার মনে হয় যে শেখ হাসিনা বিষয়টা ঝুলিয়ে রাখবে, আরো কিছুদিন ঝুলিয়ে রাখবে, আরো ঝুলিয়ে রাখবে, আরো ঝুলিয়ে রাখবে। এবং এটাও হতে পারে যে শেখ হাসিনা উভয় দেশের সঙ্গে আলাপ করে একটা বিকল্প ব্যবস্থা বের করার চেষ্টা করবে, যাতে এতে ভারতও সন্তুষ্ট থাকে, চীনও সন্তুষ্ট থাকে, যে ভারত এবং চীন উভয় মিলেমিশেই এই তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করুক। অথবা প্রকল্পটা চীনই বাস্তবায়ন করবে, বাট বাস্তবায়নের সময় বিপুল সংখ্যক ভারতীয় কর্মকর্তার উপস্থিতি সেখানে থাকবে, যাদের বেতন বাংলাদেশ সরকার দিবে। যেমন আমরা দেখেছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার অর্থায়নে নির্মিত হচ্ছে, সেখানে ভারত বলল হাসিনাকে যে তোমরা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে পারমাণবিক অস্ত্র বানাচ্ছ না, তার নিশ্চয়তা কি? তখন হাসিনা বলছে ঠিক আছে, ভারত থেকে কিছু পারমাণবিক বিজ্ঞানী পাঠো, তারা দেখুক, তাদেরকে আমি বেতন দেই। তো ওই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় কিছু কর্মকর্তা আছে, ওরা খায় দায় ঘুমায় আর খালি দেখে চোখ দিয়ে যেখানে অস্ত্র তৈরি হচ্ছে কিনা, পারমাণবিক অস্ত্র, আর শেখ হাসিনা ওদেরকে বেতন দিয়ে রাখে। তো ওইভাবে শেখ হাসিনা ওইখানেও কিছু ভারতীয় বেতন দিয়ে রাখবে, সে ভারতীয়রা দেখবে যে চীন আসলে কাজ করতেছে নাকি ষড়যন্ত্র করতেছে। তো এইভাবে একটা সমঝোতা চেষ্টা শেখ হাসিনা করতে পারে। আর যদি শেখ হাসিনা সব দিকে ব্যর্থ হয় যে না, সমঝোতা হচ্ছে না, ভারত চায় ভারত করুক, চীন চায় চীন করুক, তাহলে প্রকল্পের কাজ আপাতত স্থগিত রাখতে হবে। ঠিক এই কারণেই বিনয় মোহন খাতড়া জরুরি ভিত্তিতে ভারতীয় প্রপোজাল নিয়ে এসেছেন যে এই তিস্তা ব্যারেজ প্রকল্প আমরা বাস্তবায়ন করতে চাই, দয়া করে এটা চীনকে দিও না। আর বাকি যে সীমান্ত হত্যা, প্রধানমন্ত্রীর সফর, এইগুলি, তারপরে জলবিদ্যুৎ, সব হচ্ছে আজগুবি, কারণ স্বার্থ ছাড়া ভারতীয় সচিব এখানে আসেনি। এবং দর্শকে যে বলে না যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, একদম ফালতু কথা। বন্ধু রাষ্ট্র বলে পৃথিবীতে কিছু নাই। ভারত, চীন, আমেরিকা কেউ আমাদের বন্ধু না, সবাই চায় সবার স্বার্থ। একটা উদাহরণ দেয়, এটা সাম্প্রতিক উদাহরণ। আপনারা গত সপ্তাহে শুনছেন না যে 16,000 টাকা নাট বল্টু 2,59,00,000 টাকায় ভারত থেকে কিনা হয়েছে? ডেইলি স্টারের খবর শুনেছেন তো? আপনি অবাক হয়ে যাবেন যে এখানে ভারতও জড়িত, চীনও জড়িত। আমি একটু পরে শোনাই। রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশের সরকারি একটা সংস্থা, ভারত থেকে টাওয়ারের জন্য 68 কিলোগ্রাম বল্টু, নাট এবং ওয়াশার আমদানি করেছে $2,39,695 দিয়ে, যা বাংলাদেশি টাকায় 2,49,00,000 টাকা। পিজিসিবিএল এর অধীনে ইস্টার্ন গ্রিড নেটওয়ার্ক প্রকল্পের সম্প্রসারণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান টিবিইএ কোম্পানি লিমিটেড ভারতের স্কিপার লিমিটেড থেকে এসব মালামাল আমদানি করেছে। তার মানে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের, সেই প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা তারা চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছে যে তোমরা এই পরিমাণ পণ্য এত টাকায় ভারত থেকে আমদানি করো, আমরা এটাকে সই দিয়ে ছাড়িয়ে নেব। তাহলে এখানে ভারত থেকে 1,000 গুণ বেশি দামে আমদানি করতেছে, ভারত একটা অংশ পাচ্ছে। আবার চীনা কোম্পানির মাধ্যমে আমদানি করতেছে, চীনা কোম্পানিও সেই টাকা পাচ্ছে। আবার বাংলাদেশের গ্রেড কোম্পানি, তারা তাদের ইঞ্জিনিয়াররা ওই কাগজে সাইন দিচ্ছে, মানে যাতে সরকার থেকে ফান্ডটা পায়, তারাও একটা ভাগ পাচ্ছে। তার মানে এই বাংলাদেশটাকে লুটে পুটে সবাই খাচ্ছে। এই বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার ক্ষেত্রে চীন, ভারত আর বাংলাদেশ সবাই এক। আমাদের দেশের কিছু লুটেরা, কিছু অলিগার্ক, চীন, ভারত সবাই মিলে এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে। সুতরাং এই কারণে আমি চীনকে খুব একটা আলাদা দেখি না ভারতের কাছ থেকে। সাংস্কৃতিক দিক দিয়ে ভারতের সঙ্গে একটু মিলে আছে, এর বাইরে চীন, ভারত সবাই এক।
স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। সুতরাং বন্ধু রাষ্ট্রের এই কনসেপ্ট হচ্ছে একদম একটা ভুয়া কনসেপ্ট। পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই, সবাই চায় সবার স্বার্থ, ভারতও চায় ভারতের স্বার্থ। ঠিক এই কারণেই বিনয় মোহন খাতড়া উড়ে এসে তিস্তা ব্যারেজ দাবি করে বসলেন। এখন আমরা দেখি অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি সিদ্ধান্ত নেয়।